আসসালামু আলাইকুম। আজকের লাইভে সবাইকে স্বাগতম। জেনেক্সের এই মুহূর্তে লাইভে আমি ডক্টর রিজভী তোমাদের সাথে বায়োলজি নিয়ে আসি মাশাআল্লাহ। আজকের ক্লাসে আমি উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। তো যারা ক্লাসের জন্য ওদের অপেক্ষায় ছিলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, আর যারা যুক্ত হয়েছো আমাকে একটু জানাবে ভিডিও ঠিকঠাক আসছে কিনা, সাউন্ড ঠিকঠাক আসছে কিনা, এবং বাকিদের একটু মেনশন করে দিবে প্লিজ। বেশ কয়েকজন যুক্ত হয়ে গেলে আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করে দিব। জেনেক্স অনলাইন কোচিং এটা আমাদের একটা সমন্বিত প্ল্যাটফর্ম। এখানে আমরা প্রতিটা সাবজেক্টের অফলাইন কেন্দ্রিক দীর্ঘদিন পড়ানো স্যাররা একত্র হয়ে জেনেক্সটা আমরা একটা স্টার্ট আপ হিসেবে নিয়েছি মাশাআল্লাহ। জেনেক্সের এই যাত্রায় আমরা এফআরবি 26 নিয়ে কাজ করতেছি। যারা এইচএসসি 26 ব্যাচ আছে তাদের ফাইনাল রিভিশন ব্যাচ আমাদের 32 কার্যক্রম কন্টিনিউ আছে। আমাদের এই কার্যক্রমে প্রতিটা সাবজেক্টে অন্তর্ভুক্ত আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট। এই প্রতিটা সাবজেক্টে আমাদের একটাই উদ্দেশ্য, তোমাদেরকে সামনের অল্প যেটুকু সময় আছে তার মধ্যে সাজেস্টিভ হয়ে তোমাদের যে কাঙ্ক্ষিত প্লাস সেদিকে আমাদের অভিজ্ঞতার আলোকে যাতে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। তো এফআরবি 26 যারা আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের পেজে সকল ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশন দেখে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে তোমার এইচএসসি 26 ব্যাচের শেষ জার্নিটুকু আমাদের সাথে শানিত করতে পারো, প্রস্তুতিকে আরও সুন্দর করতে পারো। আমার সবসময় একটা কথা থাকে, সেটা হচ্ছে ভালো নাম্বার পেতে হলে প্রতিটা সাবজেক্টে ওই সাবজেক্টের ভাষায় লিখতে হবে। বায়োলজির আলাদা ভাষা আছে, পদার্থ নিশ্চয় আলাদা একটা ভাষা আছে, একইভাবে রসায়নের আলাদা ভাষা আছে। তা আমরা দুর্ভাগ্যক্রমে বেসিক বুঝে নিজের ভাষায় লিখে দিই, সেখানে নাম্বার কমে যায়। এই জন্য বেশ কিছু কৌশল যা হাতে নেবে তার মধ্যে অন্যতম হতে পারে সাজেস্টিভ হয়ে যাওয়া। পরীক্ষায় যেগুলো আসবে এগুলো তার ওই সাবজেক্টের নিজস্ব ভাষায় যাতে লিখতে পারি আমরা, এবং অল্প পরিশ্রম আমরা যাতে কাঙ্ক্ষিত ফলাফল পাই, এই কৌশলগুলো আমাদের সাথে থাকবে। যাই হোক, ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে তাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি জেনেক্স অনলাইন কোচিং। জেনেক্সের এই মুহূর্তে লাইভে আছে আমি ডক্টর রিজভী। তোমরা বেশ কয়েকজন যুক্ত হলে আমি তোমাদের একেবারে ক্যামেরার সামনে চলে আসবো। তোমরা যারা যুক্ত হয়েছো সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবে প্লিজ, এবং অন্যদের একটু মেনশন করে দিবে যাতে সবাই লাইভটা দেখার সুযোগ পায়। আজকের ক্লাসে আমি উদ্ভিদবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন একেবারে যেটা বলো ওভারঅল পুরো অধ্যায়টার উপরে একটা আইডিয়া দিব তোমাদেরকে। তবে সবাই জেনে রাখবে যারা জেনেক্স এফআরবিতে ভর্তি আসছো, এই ক্লাসগুলো উন্মুক্ত ক্লাসগুলো আমরা শেষের দিকে আবার দিব, মানে প্রোগ্রামের শেষের দিকে আবার দিব ইনশাআল্লাহ, কারণ পরবর্তীতে যারা ভর্তি হবে তারা যাতে মিস না করে। তা আমরা অল্পক্ষণের মধ্যেই মূল আলোচনা শুরু করে দিব। প্লিজ যারা যুক্ত আছে একটু শেয়ার দিবে, মেনশন দিবে। আমি মূল আলোচনায় চলে যাব। আজকের ক্লাসের আকর্ষণ আমরা মোটামুটি বেসিক বোঝার চেষ্টা করব, তারপর গিয়ে আমি মাইটোসিস বিভাজনের উপর আমরা একটা নাটক মঞ্চস্থ করব এখানে, তোমাদের পড়াটা সহজে মনে রাখানোর উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে না। এবং মিউসিস বিভাজনের ক্রসিং ওভার নিয়ে আমরা একটা অভিনয় দেখাবো। আজকের পুরো ক্লাসের মধ্যে আমাদের দুইটা স্লটে অভিনয় আছে। আমার সাথে আজকে অভিনয়ে অংশগ্রহণ করবে ইউসুফ, আবদুল্লাহ, এবং যে কোনো খণ্ড চরিত্র প্রয়োজন হলে সাইয়েদও আসতে পারে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে মূল আলোচনা শুরু করি। কি বলো নাসির? তোমাদের কার্যক্রম শেষ, সব জায়গায় শেয়ার তিয়ার? ওকে, দিয়ে দিছি। তো চলে আসলাম তোমাদের সবার সামনে। আমাকে যারা চিনো না, আমি ডাক্তার রিজভী, 2013 সাল থেকে বায়োলজি পড়াই, মজা করে বায়োলজি পড়াই। তো যারা আমার থেকে বায়োলজি দীর্ঘদিন মানে দীর্ঘ সময়ে পড়ে গেছে তারা নিশ্চয়ই জানে আমি সবার সাথে মিশে থাকতে পছন্দ করি,
এবং শিক্ষার্থীদের সাথে মানে পড়াটা আনন্দঘন একটা পরিবেশে তাদের আমার মাথা থেকে তার মাথা দেওয়ার চেষ্টা করি। তারই আলোকে ক্লাসে বিভিন্ন কার্যক্রম আমরা করে থাকি, কখনো নাটক, কখনো গল্প, কখনো কবিতা। তো এভাবেই পৌঁছাতে চাই সবার কাছে। তো এবারও তার ব্যতিক্রম নয়। এখন যারা যুক্ত হয়েছে মাশাআল্লাহ, আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে কোষ বিভাজন নিয়ে কথা বলবো। কোষ বিভাজনের মাইটোসিসের উপর একটা আমাদের নাটক আছে, নাটকটা তোমাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। আমরা অভিনয় করে দেখাবো এবং শেষে ক্রসিং ওভারের উপর একটা অভিনয় আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো ক্লাসটা সবারই জন্য গুরুত্বপূর্ণ, সেটা বলে এসএসসি বলো, এসএসসি বলো, সবাই দেখলে উপকৃত হবে। তো আমি আলোচনা শুরু করে দিই। আমার ক্লাসের আজকে ধরনটা থাকবে, আমি একদম বেশি ডিপও ঢুকবো না, কারণ তোমাদের লাইফটা বেশি লেন্দি করবো না, তোমরা যত বিরক্ত না হও। তো আমরা একটা উইদিন শর্ট টাইম একটা লাইভের মধ্যে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি আস্তে আস্তে আলোচনায় চলে যাচ্ছি। নাসির, যে কোনো অ্যাবনর্মাল কিছু হলে আমাকে বলবা। আজকে জেনেক্স থেকে কোষ বিভাজন নিয়ে আমরা আলোচনা করব। এটা উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। তো কোষ বিভাজন পড়া কম, একটা প্রশ্ন পেয়ে যেতে পারো। সে কোষ বিভাজনের এখানে প্রিভিয়াস প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি। যখন আমরা ক্লাস শেষে স্লাইড দিয়ে দিই, তোমরা যারা FRB 26 আছে দেখে নিতে পারো, আর যারা SSC 27 আছে তোমরা ওভারঅল অধ্যায়টা আমার সাথে রিভাইজ দিতে পারো। এখানে প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি। প্রশ্নগুলো এখানে রিডিং করে আমি লাইভটাকে দীর্ঘ করতে চাচ্ছি না। এটা আমরা ক্লাস শেষে যখন আপলোড দিয়ে দিব, তোমরা এটা প্রশ্নগুলো দেখে নিবা। আমরা মূল ক্লাসে যাব। মূল ক্লাস এবার আমি ধাপ বাই ধাপ আগাচ্ছি। দেখো, কোষ বিভাজন দ্বিতীয় অধ্যায়, এই পড়াটাকে আমরা একটু সিস্টেম আগাবো। সময়টা হচ্ছে 1882 সাল। ওয়াল্টার ফ্লেমিং নামক এক ভদ্রলোক সামুদ্রিক সালামান্ডার নামক একটা প্রাণীতে প্রথম কোষ বিভাজনটা তিনি লক্ষ্য করলেন। তার আগেরও একটি ইতিহাস আছে, তবে এটা অনেক দীর্ঘ। ওটা উনি তেমন কিছু বেশি তথ্য দিতে পারেন নাই। ভার্সো নামক এক ভদ্রলোক কোষ বিভাজনের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোষ বিভাজনের যে পূর্ণাঙ্গ তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে ওয়াল্টার ফ্লেমিংয়ের হাত ধরে। ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে তিনি সামুদ্রিক সালামান্ডার নামক একটা প্রাণীতে এটা প্রথম রহস্য উন্মোচন করেন এবং তিনি বলছিলেন সেখানে যে কোষ বিভাজনটা, সে কোষ বিভাজনের পরিবর্তনের মধ্যে বেশিরভাগ সময় তিনি একটা সুতার মতো পরিবর্তন দেখেছিলেন। মাইটো মানে সুতা, সিস মানে গঠন প্রক্রিয়া, মাইটোসিস মানে সুতা গঠন প্রক্রিয়া। প্রশ্ন হচ্ছে এই সুতা গঠন প্রক্রিয়া কেমন হইল? ঘটনাটা হচ্ছে, এটা যদি একটা কোষ হয়, এটা যদি একটা নিউক্লিয় লাশ হয়, এগুলা যদি নিউক্লিয় প্লাজম হয়, কিন্তু সেখানে তোমরা নিশ্চয়ই জানো এখানে কতগুলো ক্রোমাটিন তন্তুর মতো সুতা থাকে। কেমন? তো বাইরে নিচে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এভাবে দ্বিস্তরী নিউক্লিয়ার মেমব্রেন। এই যে দেখো, ওয়াল্টার ফ্লেমিং যে দামি কথাটা বলছিল, সেটা হচ্ছে এখানে যে সুতার মতো যে ক্রোমাটিন তন্তু আছে, এই ক্রোমাটিন তন্তুর মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন তিনি দেখেছিলেন যখন কোষটা বিভাজিত হয়। তখন তিনি প্রথম ওই কোষ বিভাজনের নামটা দিয়েছিলেন মাইটোসিস। পরবর্তীতে তিনি বলছিলেন এই মাইটোসিস বিভাজনটা সাধারণত দেহকোষে ঘটে। কোথায় ঘটে? দেহকোষে, যাকে আমরা সোমাটিক সেলও বলি। তারপরে আস্তে আস্তে মিওসিসের গল্পগুলো আমাদের সামনে চলে আসতে থাকে, যেটা জনন কোষে ঘটে মিওসিস, এবং সেটা সামনে এনেছিলেন, সালগুলো বেশি ইম্পর্টেন্ট না, বেনেডিন এবং হাউসার নামক ভদ্রলোক। মানে ওভারঅল আমি একটা ইন্ট্রোডাক্টরির কথা বলতেছি। বেনেডিন এবং হাউসারের হাত ধরে মিওসিস বা একটা হ্রাসমূলক বিভাজন আমাদের সামনে আসলো। আসলে গ্রিক শব্দ মায়ুম মানে হচ্ছে হ্রাস করা, টু লেজেন্ড, হ্রাস করা। এবং তারপরে ভদ্রলোক স্ট্রাসবার্গার, অনেকে স্ট্রাসবার্গার বলে, স্ট্রাসবার্গারের হাত ধরে আমাদের সামনে এমাইটোসিস বিভাজনের কথা আসলো, এবং সেই এমাইটোসিস ঘটে হচ্ছে আদিকোষ বা অপ্রকৃত কোষ বা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে। এটুকু আলোচনার মধ্যে দিয়ে আমরা যেটা জানলাম, জীবদেহের কোষ বিভাজন 3 ধরনের।
অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সেখানকার অ্যামাইটোসিস আদি কোষে ঘটে, মনে রাখবা আতে অ্যামাইটোসিস, আতে আদি কোষ, আর বাকি দুইটা প্রকৃত কোষে ঘটে। তবে প্রকৃত কোষের দেহ কোষে হচ্ছে মাইটোসিস, আর প্রকৃত কোষের ঝনন কোষে হচ্ছে মিওসিস। মুদ্রা কথা এটুকু। এই তিন ধরনের বিভাজনের মধ্যে এই বিভাজনটুকু যেহেতু আদি কোষে ঘটে, এদের ভিতরে যেহেতু নিউক্লিয়াস সুগঠিত নয়, তারা সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়। অর্থাৎ যে কোষ থেকে সৃষ্টি হয় তাকে আমরা মাতৃকোষ বলি, আর যেটা সৃষ্টি হয় তাকে আমরা অপত্য কোষ বলি। অর্থাৎ একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয় সরাসরি, বিশেষ করে আদিকোষ জাতীয় যারা আছে, ব্যাকটেরিয়া এই জাতীয় যারা। অর্থাৎ একটা থেকে দুইটা হওয়া বা দ্বিবিভাজন। তাহলে অ্যামাইটোসিসের মাধ্যমে সরাসরি দ্বিবিভাজন হয়, মাঝখানে নিউক্লিয়াসের কোনো জটিল পরিবর্তনের কোনো দরকার নাই। এই জন্য অ্যামাইটোসিসের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ বিভাজন বা ডাইরেক্ট বিভাজন। আবার মাইটোসিসের মাধ্যমে যে পরিবর্তনটা, সেখানে কিন্তু প্রথমে নিউক্লিয়াসের পরিবর্তন করতে হবে, তারপরে কোষের মধ্যে পরিবর্তন হবে। মনে রাখবা নিউক্লিয়াসের মধ্যে যে পরিবর্তন তাকে ক্যারিওকাইনেসিস বলে, আর কোষের মধ্যে যে পরিবর্তন তাকে সাইটোকাইনেসিস বলে। মাইটোসিস বিভাজন মানে ক্যারিওকাইনেসিস ঘটে, নিউক্লিয়াসে যাহা পরিবর্তন দরকার এভাবেও পরিবর্তন হইয়ে একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস হবে, তারপরে গিয়ে একটা কোষ দুইটা কোষে পরিণত হবে। সুতরাং প্রথমে ক্যারিওকাইনেসিস ঘটে, পরে সাইটোকাইনেসিস ঘটে। নিশ্চয়ই তোমরা জানো ক্যারিয়ন মানে নিউক্লিয়াস আর সাইট মানে কোষ। অর্থাৎ নিউক্লিয়াসের পরিবর্তনকে ক্যারিওকাইনেসিস আর কোষের পরিবর্তনকে সাইটোকাইনেসিস বোঝানো হয়। তো যেহেতু এখানে অনেক একটা জটিল প্রক্রিয়া আসে, সেটা করতে হয়, এই জন্য এখানে কিছু ধাপ আছে, ধাপগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তবে মনে রাখবা মাইটোসিসের একটা সুন্দর নাম আছে, সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। এটা কাহিনীটা কি বলি তোমাদের। কাহিনীটা হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটি মাত্র কোষ থেকে যখন দুটি অপত্য কোষ হয়, যাদের বুঝতে কষ্ট হচ্ছে তাদেরকে বলি, একটি পুরাতন কোষ থেকে যখন দুইটা নতুন কোষ হয়, তো সেখানে পুরাতন কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সংখ্যার সাথে নতুন কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সংখ্যা সমান সমান থাকে। কেমন? তো সেই জন্য এটাকে সমীকরণিক বিভাজন বলা হয়। সমীকরণটা আসলে এপাশের সমান হতে হবে, এবং এক্ষেত্রেও একটা কোষ থেকে দুইটা কোষ হয় নতুন। তবে মিওসিসের ক্ষেত্রে কিছুটা পুরাতন কোষের তুলনায় নতুন কোষে, মাতৃকোষের তুলনায় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়। এই জন্য এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয় মিওসিসকে। তবে মিওসিস বিভাজনের মাধ্যমে একটা থেকে টোটাল হবে কয়টা? 4টা। এখন এটুকুতে যাহা বুঝলাম তাহা প্লিজ একটু মনোযোগ দাও তো, আমি ঘটনাটা ঘটে দিই। সেটা হচ্ছে অ্যামাইটোসিস একটা থেকে কয়টা হয়? 2টা। মাইটোসিস একটা থেকে কয়টা হয়? 2টা। কিন্তু মিওসিস একটা থেকে কয়টা হয়? 4টা। এই যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, 3টা বানানের মধ্যে আমার সাথে লক্ষ্য করো তো, অ্যামাইটোসিস, টু আছে কিনা দেখো তো, অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস একটা থেকে কয়টা? 2টা। এবার দেখো তো মাইটোসিস, ওখানে আবার টু আছে কিনা দেখো তো, কথার কথা। তাহলে একটা থেকে কয়টা? 2টা। আর মিওসিসে কি কোনো টু আছে? নাই, সেদিন একটা থেকে 4টা। তাহলে একটা কোষ থেকে 2টা হবে না 4টা হবে, সে কনফিউশন দূর হয়ে গেল। যে নামের সাথে টু আছে সে হবে 2টা। অ্যামাইটোসিস একটা থেকে 2টা, মাইটোসিস একটা থেকে 2টা, মগর মিওসিস একটা থেকে 4টা। আশা করি প্রাথমিক আলোচনাটুকু বুঝেছো। এবার সামনের পেজে গিয়ে তোমাদেরকে একটা কথা বলি। সেটা হচ্ছে আজকে আমরা এই যে মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের পরিবর্তন আছে না, সেটার 5টা ধাপ আছে। কয়টা ধাপ? এই 5টা ধাপ তুমি আগে শুনেছো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। একদম দ্রুত বলতে হবে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে? এই 5টা ধাপ আমি তোমাদেরকে বেসিক বুঝাবো ইনশাআল্লাহ। বুঝিয়ে এটার উপর একটা নাটক মঞ্চস্থ করব, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে আমরা মিওসিস বিভাজন আছে না, এই মিওসিস বিভাজনের 2 ভাগে ভাগ আছে, নিশ্চয়ই তোমরা জানো, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1-এর আবার একটু ধৈর্য ধরে শোনো প্লিজ, 4টা ভাগ আছে। প্রোফেজ 1, মেটাফেজ 1, এখানে প্রোমেটাফেজ থাকে না, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আবার মিওসিস 2-এর 2 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2,
টেলোফেজ 2। আমরা সেখানকার এই যে মিওসিস 1 এর প্রোফেজ 1 আছে না, সেখানে আবার 5টা ধাপ আছে, লেপটুটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টা ধাপ তোমাদেরকে আজকে পড়াবো ইনশাআল্লাহ। 5টা ধাপ মোটামুটি বেসিক বোঝালে আশা করি বুঝবে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং শেষে এই 5টা ধাপের একটা ধাপের মধ্যে ক্রসিং ওভার নামক একটা টপিক ঘটনা ঘটে, সেটা তোমাদেরকে বোঝাবো এবং সেটা আমি অভিনয় করে তোমাদেরকে দেখাবো। তাহলে আমি আস্তে আস্তে আমার মূল প্ল্যানের দিকে যাই। আমি একেবারে দাড়ি কমা সহ ওইভাবে যাব না, ওইভাবে গেলে ভিডিওটা লেন্দি হবে, তোমাদেরও হয়তো বিরক্ত হবা। আমি মূল কয়টা জিনিস, তাহলে তোমরা আমার সাথে যারা আসছো, আমি মাইটোসিসের কেরিওকাইনেসিসের 5টা ধাপ তোমাদেরকে বোঝাবো, এখানে মুখস্থ করে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ রহমত থাকলে। তারপরে তোমাদেরকে মিওসিস 1 এর প্রোফেজ 1 এর 5টা ধাপ তোমাদেরকে এখানে মুখস্থ করে দেবে ইনশাআল্লাহ, আর ক্রসিং ওভারটা মুখস্থ করিয়ে দিব। এটুকুর জন্য তোমরা আমাদের সাথে থাকতে পারো ইনশাআল্লাহ। তাহলে আমি আলোচনা শুরু করি, আর নয় দেরি, এখন আমরা মাইটোসিস শুরু করব। আবারও বলি, যারা যুক্ত আছো অশেষ কৃতজ্ঞতা তোমাদের প্রতি, মাশাআল্লাহ শেষ পর্যন্ত আমার সাথে থাকবা, ঘন্টাখানেক যেটুকু ক্লাস নিব, এবং তোমরা সুযোগ থাকলে শেয়ার দিবা, তোমাদের বন্ধুবান্ধব ক্লাসটা দেখার সুযোগ পাবে। এই ক্লাসটা এসএসসি 27 কিংবা 26 সবারই উপকার আসবে, এবং যারা এসএসসি আছে তাদেরও খুব বিভাজন জিনিসটা উপকার আসবে, এটা আমার প্রত্যাশা। এবং যারা আসো তারা সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করে আমাকে কাজ করতে উৎসাহ দিবা। অহৈতুক অবিবেচকভাবে উল্টাপাল্টা কমেন্ট করিও না, কেমন? তোমরা প্রত্যেকে আমার স্নেহধন্য, প্রত্যেকের জন্য আমার দোয়া আছে, তাহলে তোমাদের হাত দিয়েই সুন্দর সুন্দর কমেন্টগুলো বের হবে, সেটা আমার প্রত্যাশা। হ্যাঁ, তোমাদের মতো স্মার্ট জেনারেশন যাদের হাত দিয়ে মানে একে দৃষ্টিগোচর হয় বা দৃষ্টিকটু হয়, অশ্রাব্য হয়, শুনতে ভালো লাগে না, এরকম কমেন্ট যদি হাসে সেটা অপ্রত্যাশিত। আল্লাহ আমাদের প্রত্যেকে অপ্রত্যাশিত ঘটনা থেকে রক্ষা করুক, সবাই বলো আমিন। এখন আমরা মূল আলোচনা শুরু করি। এখন আমি তোমাদেরকে মাইটোসিস বিভাজনের 5টা ধাপ বোঝাচ্ছি। একটা হচ্ছে প্রোফেজ, মনে রাখবা এটা একটা কোষ, কোষের ভিতরে এটা নিউক্লিওলাস, এগুলা নিউক্লিওপ্লাজম, আর এগুলা ক্রোমাটিন তন্তু, আর এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। কেমন? তো এই ঘটনাটাতে মনে রাখবা, মাইটোসিস বিভাজনের বেশিরভাগ পরিবর্তনগুলা ক্রোমাটিন বা ক্রোমোজোমের এই অংশকে কেন্দ্র করে। সেজন্য ক্রোমোজোমটা হালকা বুঝে নিই আমরা। এটা একটা ক্রোমোজোম মুখস্থ করার দরকার নাই, আমরা একটু বেসিকের জন্য। এটা ক্রোমোজোমের মাথার উপরে এরকম একটা স্যাটেলাইট নামক একটা প্রান্ত থাকে, এদিকে টেলোমিয়ার নামক একটা প্রান্ত থাকে। কেউ ক্রোমোজোম মুখস্থ করতে যাবে না, জাস্ট প্রসঙ্গক্রমে আসতেছে। তো এখানে মাঝখানে একটা তোমার অরঞ্জিত অংশ সেন্ট্রোমিয়ার থাকে, ক্রোমোজোম একটা অরঞ্জিত অংশ সেন্ট্রোমিয়ার থাকে, এবং সেন্ট্রোমিয়ারের দুই পাশে একটা কাইনেটোকোর থাকে। এই দুইটা শব্দ এখানে বারবার আসবে, প্লিজ তোমরা বিরক্ত হবে না। অর্থাৎ অরঞ্জিত অংশ। আমি তোমাদেরকে বলি, কখনো যদি এই নিউক্লিয়াস ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়, দেখো এবার ভাগ করে ফেললাম, এখানেও ভাগ করে ফেললাম। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রথম দুই ভাগে ভাগ হয়, এই যে সেন্ট্রোমিয়ার মাঝখানে ভাগ হয় নাই, কিন্তু পরে গিয়ে একসময় সেন্ট্রোমিয়ার সহ ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কথাগুলো যখন আলোচনায় আসবে তোমরা একটু বুঝে নিবা। ক্রোমোজোম প্রথমে সেন্ট্রোমিয়ার ব্যতীত ভাগ হয়ে আলাদা আলাদা ক্রোমাটিড হয়, ক্রোমোজোমের অংশকে আমরা ক্রোমাটিড বলি, আর শেষে গিয়ে সেন্ট্রোমিয়ার সহ ভাগ হবে। তো সেই কথাটা আমি মনে হয় একটু আগে ক্লিয়ার করে দিই। কিছু কথা মনে রাখবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিকঠাক আছে সব? ঠিক আছে? হ্যাঁ, লাইট কালার লাল নি। দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এক একটা কথা বলি। নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে তার বিলুপ্তি শুরু হবে প্রোফেজে, বিলুপ্তি চলতে থাকবে মেটাফেজে, একেবারে বিলুপ্ত হয়ে যাবে মেটাফেজে। একইভাবে নিউক্লিওলাস যেটা আছে তার বিলুপ্তি শুরু হবে প্রোফেজে, বিলুপ্তি চলতে থাকবে মেটাফেজে, একেবারে শেষ হয়ে যাবে মেটাফেজে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে আমরা আর কোনো কথা বাড়াবো না এখানে। নিউক্লিয়ার মেমব্রেন আস্তে আস্তে বিলুপ্তি বা নষ্ট হওয়া শুরু হবে প্রোফেজে, এটা নষ্ট হতে থাকবে মেটাফেজে, একেবারে শেষ হবে মেটাফেজে। দুর্ভাগ্যক্রমে নিউ এডিশন আবুল হাসান স্যারের বইতে এখানে বিলুপ্ত হয়ে যায় বলছে, ও কথা ধরার দরকার নাই। আমি যা বলছি তা শুনবা, 12 বছর পড়ানোর জায়গা থেকে আমি বলতেছি। এটা বিলুপ্তি শুরু হয় প্রোফেজে, বিলুপ্তি চলতে থাকে মেটাফেজে, একেবারে বিলুপ্ত হয় মেটাফেজে। অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এভাবে যাবে।
তাহলে ওটা নিয়ে আর কথা বলার দরকার নাই। তারপরে হচ্ছে যে এখানে কিছু স্পিন্ডল তন্তু তৈরি হবে। মনে রাখবা এভাবে যে স্পিন্ডল তন্তুগুলো তৈরি হবে, সেই স্পিন্ডল তন্তুগুলো তৈরি শুরু হবে প্রোফেজে, তবে একেবারে পূর্ণাঙ্গ তৈরি হবে প্রোমেটাফেজে। সেই স্পিন্ডল তন্তু নিয়ে একটু কথা বলে ফেলি যাতে আমরা মূল গল্পে গেলে আর তোমরা না আটকাও। স্পিন্ডল তন্তু যেগুলো তৈরি হয়, এই স্পিন্ডল তন্তুর দুই পাশকে বলা হয় মেরু অঞ্চল বা ফুলার রিজিয়ন, মাঝের অংশকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এটা দেখা যাচ্ছে কালার নাকি হলুদ নিব, এটা নেই সমস্যা নেই। তাহলে স্পিন্ডল তন্তুর দুই পাশে মেরু অঞ্চল, মাঝখানে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলকে ইংরেজিতে বলা হয় ইকুইটোরিয়াল রিজিয়ন। তাহলে মনে রাখবা কীভাবে দেখো, দুই পাশে মরার জায়গা, মাঝখানে বসার জায়গা। দুই পাশে মেরু অঞ্চল, মাঝখানে বিষুবীয় অঞ্চল। দুই পাশে মরার জায়গা, মাঝখানে বসার জায়গা। দুই পাশে মেরু অঞ্চল, মাঝখানে বিষুবীয় অঞ্চল, এটা মনে রাখবা। আর স্পিন্ডল তন্তুগুলা তৈরি করে সাধারণত সেন্ট্রিওল। মনে রাখবা সেন্ট্রিওল থাকে কিন্তু প্রাণীকোষে, উদ্ভিদ কোষে থাকে না। তাহলে প্রাণীকোষের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু তৈরি করবে সেন্ট্রিওল, আর উদ্ভিদ কোষে যেহেতু সেন্ট্রিওল থাকবে না, এই স্পিন্ডল তন্তু তৈরি করবে মাইক্রোটিউবিউলস, কিটিউবিউলস। তাহলে প্রাণীকোষে স্পিন্ডল তন্তু তৈরি করবে সেন্ট্রিওল, উদ্ভিদ কোষে তৈরি করবে মাইক্রোটিউবিউলস। কিছু বেসিক কথা বলে ফেলতেছি মূল জায়গায় যাতে আমরা না আটকাই। প্রাণীকোষের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু তৈরি করবে সেন্ট্রিওল, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা তৈরি করবে মাইক্রোটিউবিউলস। এই তো ভালো কথা গেল। এরপরে প্রাণীকোষের ক্ষেত্রে দুই পাশ থেকে কিছু এস্টার তন্তু বিচ্ছুরিত হয়, যেটা উদ্ভিদ কোষে হবে না। মনে রাখবে এস্টার তন্তু বিচ্ছুরিত করবে কে? সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল তো আছে প্রাণীকোষে, সুতরাং প্রাণীকোষের ক্ষেত্রে দুই পাশ থেকে স্পিন্ডল তন্তু এস্টার তন্তু বিচ্ছুরিত হলেও উদ্ভিদ কোষে হবে না, কারণ উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওল নাই। কেমন? সেজন্য তাহলে এটাই এবার মনে রাখায় যে আমি ধরো উদ্ভিদ কোষ আর প্রাণীকোষ দুইটা যদি আমি তোমাকে বলি, দুইটার মধ্যে তোমার কোনটাকে একটু স্টার বা তারকা মনে হয়, মানে কোনটা একটু দামি মনে হয়, যে নিশ্চয়ই প্রাণীকোষ। এই জন্য প্রাণীকোষের দুই পাশে স্টার তন্তু বিচ্ছুরিত হবে। কথা ঠিক আছে? এভাবে তো মনে রাখা যেতে পারে। কেমন? তাহলে এই জিনিসটা বললাম। এবার আসি ক্রোমোজোম বিভক্ত হওয়া। এই ক্রোমোজোম সেন্ট্রিমিয়ার ব্যতীত ভাগ হবে কোথায়? প্রোফেজে। এবং সেটা প্রোমেটাফেজও সেন্ট্রিমিয়ার ব্যতীত ভাগ থাকবে, কিন্তু একেবারে মেটাফেজে গিয়ে সেন্ট্রিমিয়ার সহ দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই কথা তাহলে ভুল করা যাবে না। ক্রোমোজোম সেন্ট্রিমিয়ার ব্যতীত ভাগ শুরু হবে কোথায়? প্রোফেজে। সেটা মেটাফেজে সেন্ট্রিমিয়ার ব্যতীত ভাগ থাকবে, কিন্তু সেটা মেটাফেজে গিয়ে একেবারে সেন্ট্রিমিয়ার সহ কয় ভাগে ভাগ হয়ে যাবে? দুই ভাগে। মনে রাখবা সেন্ট্রিমিয়ার সহ ভাগ করলে এভাবে ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে যাবে, আর সেন্ট্রিমিয়ার ছাড়া বা ব্যতীত যদি ভাগ হয় এরকম হয়ে যাবে। কারণ মাঝখানে কে আটকে আছে বলো? সেন্ট্রিমিয়ার আটকে আছে। কেমন? তখন একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড হবে। কেমন? মনে রাখবা এই যে একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে, ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন সিস্টার বলে। একটু ইস্যু আসো তো, চলো আসো। তোমাদেরকে সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিডটা আমি বোঝাচ্ছি। না ওটা লাগবে না, তুমি শুধু সিস্টার নন সিস্টার বোঝাবো, আবার এটা পরে আসো। মনে করো ইস্যু ধরো, এটা একটা ক্রোমোজোম, ইস্যুফের এটা একটা ক্রোমোজোম। কেমন? তাহলে এই ক্রোমোজোমটা যদি সেন্ট্রিমিয়ার সহ ভাগ হলে এভাবে হইতো, মাঝখানে ভাগ হয়ে যেত। তো তখন এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, ইস্যুফে বলে এটা আর ওইটা ক্রোমাটিড। দেখো এই ক্রোমাটিড পরস্পর কিন্তু সিস্টার। একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। ইস্যুফের দুইটাও পরস্পর কি? সিস্টার। কিন্তু আমার এই ক্রোমাটিডের সাথে ইস্যুফের এটা যদি আমি তুলনা করি, এটা নন সিস্টার। একইভাবে আমার এটার সাথে তুলনা করলেও কি? নন সিস্টার। অথবা এটার সাথে তুলনা করলেও কি? নন সিস্টার। তার মানে একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে, ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে কি বলা হয়? নন সিস্টার। আবার যদি ইস্যুফে বা বাক হয়, মনে করো সেন্ট্রিমিয়ার ব্যতীত বাক, মাঝখানে সেন্ট্রিমিয়ার আটকে আছে, তখন বাক্যে এরকম হবে না এরকম হবে? দেখছ? এরকম হবে। তাহলে এটাও সিস্টার, এটাও সিস্টার, ওইটাও সিস্টার, ওইটাও সিস্টার, বাট এটার সাথে এটা কি? নন সিস্টার। থ্যাংক ইউ ইস্যু অংশগ্রহণ করার জন্য। বসো। তাহলে আশা করি ক্রোমাটিডের সিস্টার নন সিস্টারটা বুঝছো, কারণ ওই জিনিসটা এখানে আমরা কথা প্রসঙ্গে বলবো। এখন আমি তোমাদেরকে কয়েকটা জাস্ট চিত্র একটু দেখাই। মনে করো এটা একটা কোষ, 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 ঠিক আছে? এখন এটা যদি প্রোফেজ ধাপ হয়, এখানে নিউক্লিয়ার মেমব্রেনগুলো এরকম বিলুপ্ত হয়ে যাবে, নিউক্লিয়ার লাশে বিলুপ্ত হবে, এখানে ক্রোমোজোমের কিছু পরিবর্তন ঘটবে। মনে করো এটা ক্রোমাটিন তন্তু। তো এটা প্রোফেজ, এটা যদি প্রোমেটাফেজ হয়, তাহলে এখানে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি চলতে থাকবে এবং নিউক্লিয়ার লাশে বিলুপ্তি হতে থাকবে। এখানে ক্রোমাটিন তন্তুগুলো আছে, বাট এখানে স্পিন্ডল তন্তু তৈরি হয়ে যাবে। দেখো
এই স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোম এসে যুক্ত হবে। মনে করো এটা একটা ক্রোমোজোম, এটা সেন্ট্রিমিয়ার ব্যতীত দুই ভাগে ভাগ হওয়া ক্রোমোজোম কোথায় যুক্ত হবে? স্পিন্ডল তন্তুতে। তাহলে এভাবে যুক্ত হবে। কেমন? এখন মজার বিষয়, এই ক্রোমোজোম যখন স্পিন্ডল তন্তুতে যুক্ত হয় তখন যার সাথে যুক্ত হয় তাকে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার বলে। অর্থাৎ এটা একটা স্পিন্ডল তন্তু, এটার সাথে ক্রোমোজোম যুক্ত হয়েছে, তাকে আমরা আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন তন্তু বলবো। কিন্তু এটার সাথে যুক্ত না হলে তাকে আমরা আকর্ষণ তন্তু বলবো না। অর্থাৎ ক্রোমোজোম, আমি যদি বলি স্পিন্ডল তন্তু যেটার সাথে যুক্ত হবে তার নামটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, সেটা হবে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন তন্তু। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা যদি হয় মেটাফেজ, সেক্ষেত্রে এই জিনিসটা সেন্ট্রিমিয়ার সহ দুই ভাগে ভাগ হয়, দুই দিকে চলে যাবে। এই যে এটা ভাগ হয়ে গিয়ে এখান থেকে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে দুইটা দুই দিকে চলে যাবে। হ্যাঁ, দুইটা দুই দিকে আসলে তখন যাবে না, আসলে ভাগ হয়ে এবার বসে থাকবে। সরি, আমি একটা ভাগ দেখাই। এবার ভাগ হয়ে বসে থাকবে, ভাগ হয়ে বসে থাকবে, ভাগ হয়ে বসে থাকবে, যে কয়টা থাকে আর কি। তাহলে মেটাফেজ ধাপে এরকম মাঝামাঝি এসে বসে থাকবে। আবার যদি সেটা অ্যানাফেজ ধাপ হয় তখন একেবারে দুই দিকে চলে যাবে। এই যে এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে। আর যদি সেটা টেলোফেজ ধাপ হয় তখন দেখবা যে তোমরা এরকম দুই পাশে চলে গেছে, ঠিক আছে? মনে করো এটাই পাশে, এখানে চলে গেছে, এখানে, 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 এখানে নতুন করে একটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, নতুন করে একটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। কেমন? এভাবে দুইটা নিউক্লিয়াস হওয়ার পর পরবর্তীতে সাইটোকাইনেসিস নামক একটা ডাফের মাধ্যমে এটা আলাদা হয়ে দুইটা কোষে পরিণত হবে। ঠিক আছে? যেটুকু প্রাথমিক বুঝাইলাম সেটা আমি স্লাইড ভিত্তিক যখন দেখাবো তুমি আর ভালো বুঝবা। এবার দেখো, স্লাইড ভিত্তিক একবার দেখানোর পর তোমাদেরকে তারপরে ওই আমরা নাটকটা করে দেখাবো। ঠিক আছে না? হ্যাঁ, দেখো, মাইটোসিস বিভাজনের প্রোফেজ ধাপে তার ক্রোমোজোম সেন্ট্রিমিয়ার ব্যতীত বিভক্ত হয়, কিছুটা খাটো মোটা হয়, এখানে জলবীজম বা ডিহাইড্রেশন ঘটে, এখানে রংধারণ ক্ষমতা বেশি হয়, অর্থাৎ তাদের স্লাইডে দেখলে রংধারণ ক্ষমতা বেশি হবে, ক্রোমোজোম কিছুটা সংকুচিত হয়ে যায় এবং ক্রোমোজোম পেঁচে যায়। ক্রোমোজোম পেঁচে যাওয়াকে স্প্যারিলাইজেশন বলে। কি বলে? এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এখান থেকে বিলুপ্ত হতে থাকবে। এখন সেই জিনিসটার মেইন বৈশিষ্ট্যগুলো যদি আমরা এভাবে দেখি, প্রোফেজ ধাপে ক্রোমোজোম খাটো মোটা হতে শুরু করে, রংধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ডিহাইড্রেশন বা জলবীজন ঘটে, সংকুচন শুরু হয় ক্রোমোজোমের, স্প্যারিলাইজেশন বা কুণ্ডলিত বা পেঁচানো শুরু করে ক্রোমোজোম। তাহলে মাইটোসিস বিভাজনের প্রোফেজ ধাপে এই পাঁচটা বৈশিষ্ট্য ধরো বেসিক বুঝলাম। কেমন? এগুলো ক্রোমোজোমের পরিবর্তন। হ্যাঁ, কিন্তু এই বেসিক পাঁচটা মুখস্থ রাখবা কীভাবে, সেটার জন্য আমি গল্প দিব। হ্যাঁ, আপাতত মাথায় রাখো, পুরাটা একটু বুঝাই দিয়ে আসি, তারপর আমি নাটক শুরু করব। ঠিক আছে? এরপরে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে দেখো স্পিন্ডল তন্তু চলে আসছে, তন্তুর দুই পাশে মেরু অঞ্চল, মাঝখানে বিষুবীয় অঞ্চল বলছি। এবং সেই স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোম সমূহ যুক্ত হলে তাকে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার বলে। নাসির এই স্লাইডগুলোকে বোঝাচ্ছে? আচ্ছা, আর এখানে ক্রোমোজোম যুক্ত হলে ক্রোমোজোমাল তন্তুও বলে তাকে। ক্রোমোজোমের নৃত্য দেখা যায়, খুবই মজার বিষয়। ক্রোমোজোমের নৃত্য জিনিসটা কি জানো? স্পিন্ডল তন্তুতে যখন ক্রোমোজোম যুক্ত হয় তো একটা রশির মধ্যে যদি একটা শাড়ি শুকাতে দিল, শাড়িতে নড়াছড়া করবে না, লুঙ্গি শুকাতে দিল, লুঙ্গি নড়াছড়া করবে না। ঠিক আছে না? তো নড়াছড়া করাটা কিন্তু নাচ বা নৃত্য। একইভাবে স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোম যখন উঠে তখন নাকি কিছুটা দুল খায়, কিছুটা ঢেউ খেলে, তাকে ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। কেমন? এখন সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা এখানে দেখাই, দেখো প্রোমেটাফেজ ধাপে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার দেখা যায়। এখানে কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে সংযুক্ত হয়। এ কথাটা একটু মনে রাখবা। কি জানো? এরা যে এই যে এভাবে স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোম যুক্ত হয়েছিল না, তো ক্রোমোজোমের যে একটা কাইনেটোকোর নামক জায়গা আছে, সেই কাইনেটোকোরের সাথে স্পিন্ডল তন্তুটা যুক্ত হয়। এটা মাথায় রাখবো, বাকিটা আমরা মুখস্থ করে দিব। তো আরেকটা জিনিস মনে রাখবা, যখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু তৈরি পূর্ণাঙ্গ হয় নাই, তখন এটা মাইক্রোটিউবিউলস ধরে চলতে থাকে। স্পিন্ডল তন্তুর দুই পাশে মেরু অঞ্চল, মাঝখানে বিষুবীয় অঞ্চল, এখানে ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। কেমন? আমি আস্তে আস্তে যাচ্ছি, পরে মুখস্থ করে দিব, একসাথে আমি তোমাদের নাটক বানাবো। এবার আসি মেটাফেজ। মেটাফেজ ধাপে মনে রাখবা, সকল ক্রোমোজোম মাঝখানে চলে আসবে। মাঝখানে চলে আসারকে বলা হয়, ধাপটাকে বলা হয় মেটাকাইনেসিস। মাঝখানে চলে আসা মানে মেটাকাইনেসিস। তবে মাঝখানে অবস্থান করা হচ্ছে মেটাফেজ প্লেট। একটা প্লেট তৈরি করে দেখো, একদম প্লেট।
একটা লাইনের মধ্যে, কিন্তু এখানে চলে আসার নাম মেটাকাইনেসিস। পরীক্ষা আসবে মেটাকাইনেসিস কোথায় ঘটে, মেটাফেজে কেমন। আর আমরা যে বলছিলাম না ক্রোমোজোম ফেসাই, মনে রাখবা মাইটোস মেটাফেজে সবসময় সব কিছু সর্বাধিক হবে, অর্থাৎ প্রোফেজে যেটা কাটুমোটা, মেটাফেজে সেটা সর্বাধিক কাটুমোটা। প্রোফেজে যেটা হালকা ফেসানো, এটা এখানে বেশি ফেসানো বা সুপার কয়েলিং হবে। ওইটা স্পেরিলাইজেশন বা কয়েলিং হলে এটা সুপার স্পেরিলাইজেশন বা সুপার কয়েলিং হবে, অর্থাৎ সব কিছু বেশি বেশি। কেমন, এখানে সব কিছু বেশি বেশি। তারপরে এখানে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম 2 ভাগে ভাগ হয়ে যাবে। এখানে কনডেনসেশন দেখা যায়, ক্রোমোজোমের সর্বাধিক কাঠামোটাকে কনডেনসেশন বলা হয়, সর্বাধিক কাঠামোটাকে কনডেনসেশন বলে। এখানে সুপার কয়েলিং বা অতি পেছানো দেখা যায়, সবগুলা একই লাইনে চলে আসে, আসা থেকে মেটাফেজ বলা হয়। আমরা একটা টেকনিক দিব। তো আবার একটু দেখি, মেটাফেজে মেটাকাইনেসিস ঘটে, অর্থাৎ স্পিনোজেন্দ্রের বিষুবীয় অঞ্চল বা মাঝখানে ক্রোমোজোম সমূহ অবস্থান করে, প্লেট গঠন করে, অর্থাৎ ছোট ক্রোমোজোম সমূহ ভিতরের দিকে, বড় ক্রোমোজোম একটা বাইরের দিকে ভাবে থাকে। ক্রোমোজোম সমূহ বাইরের দিকে হয়ে সজ্জিত হয়, সর্বাধিক খাটো মোটা হয়, কনডেনসেশন ঘটে, অর্থাৎ ক্রোমোজোম খাটো মোটা স্পষ্ট অবস্থান হওয়াকে কনডেনসেশন বলে। সুপার কয়েলিং প্রক্রিয়ায় কিছু ক্রোমোজোমে অতিমাত্রায় পেঁচিয়ে যায়। দ্য লাস্ট ওয়ান, অ্যানাফেজ। অ্যানাফেজে একটা জিনিস মনে রাখবা, অ্যানাফেজে সবসময় ক্রোমোজোম তোমার আকৃতি চেঞ্জ করবে। ক্রোমোজোম কখনো এল আকৃতি, কখনো বি আকৃতি, সরি কালারটা চেঞ্জ করি, কখনো এল আকৃতি, কখনো বি আকৃতি, কখনো জে আকৃতি, কখনো আই আকৃতি। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্রোমোজোম বি এল জে আই এর মতো মনে হয় কেন, সেটা একটা বেসিক বোঝাই। মনে করে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। তো ক্রোমোজোমের মাঝখানে যে এখানে যে কি আছে ভাইয়া, এই যে এখানে যেগুলো সেন্ট্রোমিয়ার আছে না, তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 ধরনের। সেন্ট্রোমিয়ার যদি তোমার একেবারে মাঝখানে থাকে, এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। মনে রাখার দরকার যা শোনো একটু প্লিজ। আর এটা যদি একটু দূরে চলে যায়, তাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। এটা যদি আরও প্রান্তে যায়, তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। এটা যদি একেবারে প্রান্তে চলে যায়, তাকে বলা হয় টেলোসেন্ট্রিক। কেমন, মনে রাখবা, যদি মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার, তখন এটা আকৃতিটা এরকম হবে, এই বি এর মতো হবে। দেখো আমি যদি এটা মুছে দিই, ওটা বি এর মতো হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে মেটাসেন্ট্রিক দেখতে কিসের মতো, বি এর মতো। আর যেটা সাবমেটাসেন্ট্রিক, আমি সেটাকে যদি এরকম করিয়া দেখো, এটা এল এর মতো হয়ে গেছে। তাহলে সাবমেটাসেন্ট্রিক দেখতে কিসের মতো, এল এর মতো। আবার আমি যদি এটা আরেকটা প্রান্তে নিয়ে যাই, এটা আসলে এরকম হয়ে এরকম হবে, তবে এভাবে লিখলে এটা জেয়ের মতো হবে, উল্টা লিখলে। তাহলে এটাকে অ্যাক্রোসেন্ট্রিক বলে। তো অ্যাক্রোসেন্ট্রিক কিসের মতো, জেয়ের মতো। কিন্তু একেবারে প্রান্তে চলে গেলে তো বাঁকাবো না, সেটা দেখতে আইয়ের মতো মনে হবে। তো সেটা টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক দেখতে আইয়ের মতো। আমার সাথে সাথে বলো প্লিজ, ক্রোমোজোমের অবস্থান অনুযায়ী যখন টেলোসেন্ট্রিক হয়, সেটা দেখতে কিসের মতো হয়, আইয়ের মতো। যখন অ্যাক্রোসেন্ট্রিক, সেটা কিসের মতো, জেয়ের মতো। যেটা মেটাসেন্ট্রিক, সেটা কিসের মতো, বি এর মতো। যেটা সাবমেটা, সেটা দেখতে কিসের মতো, এল এর মতো। পরীক্ষায় প্রশ্ন আসবে, ক্রোমোজোম কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমকে বি এল জে আই এর মতো মনে হয়? উত্তর হচ্ছে অ্যানাফেজ ধাপ। কি ধাপ? অ্যানাফেজ ধাপ। এখন এটা একটু ছন্দ দিয়ে মনে রাখতে হবে, আমার সাথে ছন্দটা নাও, বলো থাই, টি আই থাই, এজ আজ, থাই আজ, এম বি এম বি, এস এল স্লো, থাই আজ এম বি স্লো, থাই আজ এম বি স্লো। থাই মানে টি দেখতে আই এর মতো, আজ মানে এ দেখতে, একটু দেখতে কিসের মতো, জে এর মতো। এমবি মানে মেটা, বি এর মতো, স্লো মানে সাবমেটা, এল এর মতো। তাই আজ এমবি স্লো। এখন আমাদের কোষ বিভাজনে যেটা বলবো, সেটা হচ্ছে অ্যানাফেজ ধাপে এটা বিএল জে এর মতো মনে হয়। তখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা সামনে থাকে, বাহুগুলা পিছনে থাকে। তোমরা আমাকে দেখো, এই যে দেখো, ঠিক আছে, এটা সেন্ট্রোমিয়ার, আর এগুলো কি, বাহু। তাহলে সেন্ট্রোমিয়ার অগ্রগামী বা সামনে, বাহু অনুগামী বা পিছনে, এরকম থাকবে। কেমন, এটা হচ্ছে কি অ্যানাফেজ ধাপে। তাহলে অ্যানাফেজ ধাপে এরা যখন একেবারে এভাবে প্রান্তে চলে যাবে, তখন এখানে একটা কোষ তৈরি হবে, টেলোফেজে গিয়ে অ্যানাফেজ প্রান্তে যাওয়ার সাথে শেষে যাবে। তারপর সেখানে নিউক্লিয়ার মেমব্রেন নতুন করে আসবে, নিউক্লিয়াস নতুন করে আসবে, হ্যাঁ, এভাবে নতুন করে 2টা নিউক্লিয়াস হবে। সুতরাং প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 5টা ধাপ শেষে একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস হলো? 2টা। এই নিউক্লিয়াস হলে কি শুধু হবে, কোষের বিভক্ত হতে হবে না, এরপরে গিয়ে সাইটোকাইনেসিস ধাপের মধ্যে দিয়ে কোষটা কয়টা হয়ে গেল, এটা একটা, এটা 2টা হয়ে গেল। তার মানে মাইটোসিস বিভাজনে টোটাল একটা কোষ থেকে কয়টা হয়? 2টা। কেমন? তাহলে আমি পুরাটা একটু কনক্লুশন দিই, তারপর আমরা নাটকের দিকে চলে যাব। আমি এতক্ষণ তোমাদের সাথে মাইটোসিস বিভাজনে আলোচনা করতেছিলাম, একটা ওভারভিউ দিচ্ছিলাম। সে মাইটোসিস বিভাজনের 2টা ধাপ, একটা নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস,
এটা কোষের বিভাজন বা সাইটোকাইনেসিস। কেরিওকাইনেসিসের আবার 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 5টা ধাপের মধ্যে দিয়ে একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস হয়? 2টা নিউক্লিয়াস হয়। এবং একটা নিউক্লিয়াসে 2টা নিউক্লিয়াস হওয়া পরবর্তী পুরো কোষটা যখন ভাগ হয়ে যায় তাকে সাইটোকাইনেসিস বলা হয়। এখন প্রোফেজ থেকে টেলোফেজ মধ্যে যে 5টা ধাপ সেখানকার বৈশিষ্ট্যগুলো এটা মুখস্থ রাখতে হবে, যত বেসিক বোঝো না কেন। তবে এটা ক্লু দিই, প্রোফেজের যা বৈশিষ্ট্য ঠিক তার উল্টা বৈশিষ্ট্য হবে টেলোফেজে। টেলোফেজ মুখস্থ না করলেও ওনার বলে দিতে পারবা। প্রোফেজের নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়, টেলোফেজের নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি শুরু হয়। প্রোফেজের নিউক্লিয়ার লাশে বিলুপ্তি শুরু হয়, টেলোফেজের নিউক্লিয়ার লাশে সৃষ্টি শুরু হয়। প্রোফেজে ক্রোমোজোম খাটো মোটা হয়, ওইখানে খাটো মোটা হবে না, তার বিপরীত হবে। প্রোফেজে জলবিয়োজন হয় বা ডিহাইড্রেশন ঘটে, টেলোফেজে জলযোজন হয়। একদম উল্টা, একটা ক্লু, টেলোফেজ মুখস্থ করতে হবে না। এরপরে বলি, প্রোফেজে যা ঘটবে তার সর্বোচ্চ বল বা কোথায়? মেটাফেজে। যেমন প্রোফেজে ক্রোমোজোম খাটো মোটা হয়, তাহলে ক্রোমোজোম সর্বাধিক খাটো মোটা কোথায়? মেটাফেজে। প্রোফেজে স্প্যারিলাইজেশন বা পেঁচানো বা কয়েলিং ঘটে, তাহলে অতি পেঁচানো বা সুপার কয়েলিং বা সুপার স্প্যারিলাইজেশন কোথায় ঘটবে? সেটা হচ্ছে মেটাফেজে। আর প্রোফেজে ক্রোমোজোমগুলো এলোমেলো করে থাকে, সেগুলো একেবারে সুসজ্জিত থাকবে কোথায়? মাঝখানে এসে, সেটা মেটাফেজে। তো তবু একটু ছন্দ দিয়ে মনে রাখা দিলে ভালো। প্রোফেজের ক্রোমোজোমের পরিবর্তন, প্রোমেটাফেজের ক্রোমোজোম পরিবর্তন, মেটাফেজের ক্রোমোজোম পরিবর্তন, অ্যানাফেজের ক্রোমোজোম পরিবর্তন, পুরোটা মিলে আমি একটা সুন্দর তোমাদের জন্য গল্প বোঝাচ্ছি। আগে একটু বুঝাই দিই, বুঝাই দেওয়ার পর তারপর আমরা নাটকটা অভিনয় করে দেখাবো। আশা করি ভালো লাগবে। এটা গল্পের সাথে অনেকগুলো কথা বলবো, কেউ এটা মাইন্ডে নিও না প্লিজ। এটা গল্পের কথা, এটা নিজের কাছে কেউ নিয়ে আসবে না। দেখো এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, আমরা একটা এমন নাটক বানাবো, ধরো আমি একটা ছেলে, একটা মেয়ের সাথে আমার ফোনে কথাবার্তা হয়। তো মেয়েটাকে আমি কখনো দেখি নাই, মেয়েটা আমাকে একটা ছবি পাঠাইছে। ছবিটা দেখে আমার মনে হলো মেয়েটা একটু খাটো এবং মোটা। এটা গল্পতে যা আসছে তা কেউ এটা মাইন্ডে নিবে না প্লিজ। তো খাটো মোটা মনে হলো, এটা দিয়ে গল্পটার সামনের দিকে আগাইতে থাকে। একসময় কথা বলতে বলতে মেয়েটার সাথে দেখা করতে চাই। তো দেখা করতে চাইলে সে মেয়েটা মা থেকে অনুমতি নেয়, অনুমতি দিতে চায় না। একসময় দিলে সে আমার সাথে দেখা করতে আসে। দেখা করতে আসার পর আমি আবারও তাকে প্রশংসা করি। তাকে দেখা করতে আসার পর আরও সর্বাধিক খাটো মোটা মনে হয়, তারপর আমি প্রশংসা করি। এরপর মেয়েটা আবেগ আপ্লুত হয়ে আমাকে প্রপোজ করে ফেলে। হ্যাঁ, এটা গোলাপ দিবে, এরকম একটা অভিনয় আগে তোমাদেরকে বোঝাই। দেখো প্রোফেজ দাপ, হ্যাঁ এভাবে দেখো, তুমি খাটো হতে পারো, মোটা হতে পারো। মেয়েটাকে আমি বলতেছি, দেখো তার ছবি দেখার পর ফোনের মধ্যে বলতেছি, তুমি খাটো হতে পারো, মোটা হতে পারো, রং ডং হয়তো বেশি, এ রং ডং হয়তো বেশি, সংসারী বলে স্পেশালি তোমাকে ভালোবাসি। তুমি খাটো হতে পারো, মোটা হতে পারো, রং ডং হয়তো বেশি, সংসারী বলে স্পেশালি ভালোবাসি। তাহলে দেখো, কাটো মানে কাটো ক্রোমোজোম, মোটা মানে মোটা, রং মানে রং ধারণ ক্ষমতা বেশি, ডং মানে ডিহাইড্রেশন ঘটে, সংসারী মানে সংকুশন, স্পেশালি মানে স্প্যারিলাইজেশন ঘটে। কথা ঠিক কিনা? প্রোফেজ ধাপে যে 4টা বা 5টা বৈশিষ্ট্য আছে তার উপর ভিত্তি করে নাটকটা আশা করি তোমরা বুঝছো কিনা। এভাবে আমি বলার পর, হ্যাঁ এভাবে আমি বলার পর এবার মেয়েটার ফোনে বা বললাম, হ্যাঁ তার সাথে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। এখন আমাদের মধ্যে কি হচ্ছে দেখো, মেয়েটার সাথে ছেলেটার আস্তে আস্তে আকর্ষণ বাড়তেছে, বুঝছো? আরও কানেকশন বাড়তেছে, বুঝছো? হ্যাঁ, একসময় মেয়েটা তার মাকে ধরে বলে যে, আম্মু আমি ছেলেটার সাথে দেখা করতে যাবো, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, মা তো আর অনুমতি দিবে না। তখন মা যখন অনুমতি দিচ্ছে না, মেয়েটা কান্নাকাটি করে বলছে, বলে আম্মু দেখেন, আপনি আমাদের মাঝখানে, আপনি আমাদেরকে বাঁচান, মাঝখানে বিষুবীয় অঞ্চল, কারণ দুই পাশে আমরা দুইজন মরে যেতে পারে, আপনি না বাঁচাইলে দুই পাশে মেরু অঞ্চল, বুঝছো? এখন মা এখন যেহেতু মরবে বলছে, মা যখন অনুমতি দিছে, মেয়েটার সাথে একটা নাচ শুরু করে, এটাকে বলা হয় ক্রোমোজোম নৃত্য। তুমি জাস্ট ইমেজিন, তাহলে কী করছে বলো, পরস্পর আকর্ষণ বাড়তেছে। হ্যাঁ, প্রোমেটাফেজে দেখো কানেকশন বাড়তেছে। সে মাকে জড়াই ধরে বলে দেখা করতে যাবে, মা অনুমতি দিচ্ছে না। সে বলছে, আম্মু তুমি আমাদের মাঝখানে আমাদেরকে বাসাও, মাঝখানে বিষুবীয় অঞ্চল, দুই পাশে আমরা মরে যাবো, নাইলে দুই পাশে মেরু অঞ্চল। মা যখন না আপাতত অনুমতি দিছে, তখন সে নৃত্য দিছে দেখা করতে যাবে। তাহলে আমি একটু মিলে দিই, গল্পের দ্বারাই আকর্ষণ মানে আকর্ষণ তন্ত্র, কথা ঠিক কিনা? কানেকশন মানে কাইনেটোকের, কথা ঠিক কিনা? মাকে মানে মাইক্রোটিউবিউলস, কথা ঠিক কিনা? মাঝখানে বাসাও মানে মাঝখানে বিষুবীয় অঞ্চল, দুই পাশে আমরা মরবো মানে দুই পাশে মেরু অঞ্চল। যখন অনুমতি দিয়ে ফেলে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, কথা ঠিক কিনা? ওকে, এবার আসি পরের ধাপ।
এখন কি ঘটতেছে? এখন ঘটবে হচ্ছে মেটাফেজে। এখন মেয়েটা ছেলেটার সাথে দেখা করতে আসে, তোমরা দেখো দেখা করতে আসছে, এই যে আমি দেখাই তোমাদেরকে, দেখা করতে আসছে মিটিং, মিট মানে কি মেটাকাইনেসিস, মিট হলো দুইজনের প্লেট নিয়ে কিছু একটা খাইলো, মেটাফেজ প্লেট গঠন করে, মিট হলো প্লেট নিয়ে খাইলো, মেটাফেজ প্লেট গঠন করে। তারপরে ছেলেটা খেয়াল করলো মেয়েটার দিকে, খেয়াল করার পর বলে যে তুমি তো সর্বাধিক খাটো মোটা, আল্লাহ মাফ করে এরকম বলছে, হ্যাঁ। তখন বলে যে সর্বাধিক খাটো মোটা যে কন্ডিশনেই তুমি হও না কেন, তুমি সুপার কুইন আমার জীবনে। হ্যাঁ, মেয়েটা তো এত খুশি, বলে হাউ পজিটিভ মাইন্ডেড ছেলে ইজ ইট, ছেলেটা এত ভালো কেমনে, আমার কোনো নেগেটিভিটি দেখে না, সব তুমি ভালো পাবেন না। তাহলে দেখো মেটাফেজে মিট হলো মেটাকাইনেসিস, এটা প্লেট নিয়ে খাওয়া দাওয়া করলো, তারপরে হচ্ছে যে সর্বাধিক খাটোমোটা, এটা ছেলেটা আরও বেশি খেয়াল করলো, আগে তো ছবিতে দেখছিল মাত্র। তারপরে বলছে তুমি খাটোমোটা যে কন্ডিশনে হও না কেন, তুমি সুপার কুইন আমার জীবনে। সুপার কুইন মানে সুপার কয়েলিং। এরপরে মেয়েটা এত খুশি হয়েছে বলে এত নেগেটিভিটির মধ্যে দিয়েও ছেলেটা আমাকে কেমনে যে এগুলো বলে, খুশি হয়ে মেয়েটা হাত দুটা পিছনে দিছে, দেখো সেন্ট্রোমিয়ার অনুগামী বাহুদয় সেন্ট্রোমিয়ার অগ্রগামী বাহুদয় অনুগামী, হাতে এভাবে দিছে। এভাবে দিয়ে আস্তে আস্তে সামনে এসে এভাবে আমাদের দিকে তাকাই, বলে আই লাভ ইউ জান, আই লাভ ইউ জান। আই মানে আই, দেখো কালারটা চেঞ্জ করে আমি এখন বুঝে যাবা, ILBJ। তুমি বলো ILBJ এর মতো ক্রোমোজোম দেখা যায় কোথায়, এনাফেজে, আই লাভ ইউ জান। ঠিক আছে, এখন পুরা গল্পটা শোনো তাইলে। প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। টেলোফেসটা আমরা এখানে বলতেছি না যেহেতু প্রোয়ের সাথে মিলে। তাহলে ফোনের মধ্যে বলছে খাটো মোটা, তুমি কাটু হতে পারো, মোটা হতে পারো, রং ডং হয়তো বেশি, সংসারী বলে স্পেশালি ভালোবাসি। এরপর মেয়েটার সাথে আকর্ষণ বাড়ে, কানেকশন বাড়ে। একসময় মেয়েটা মাকে ধরো বলে আমাকে অনুমতি দাও, আমাকে যেতে হবে, অনুমতি দিলে সে নাচে নাচে আসে। এটা প্রোমেটাফেস শেষ। এরপর যখন মিট হয় মেটাকাইনেসিস, সেখানে প্লেট নিয়ে খাই, মেটাফেস প্লেট গঠিত হয়। হ্যাঁ, তারপরে বলো যে তুমি সর্বাধিক কাটুমোটা যে কন্ডিশনে হও না কেন, তুমি সুপার কুইন আমার জীবনে। তাহলে সর্বাধিক কাটুমোটা এগুলো মেটাফেজে, সুপার কয়েলিং মেটাফেজে। এরপরে মেয়েটা আস্তে আস্তে এসে এই যে বাহুদয় অনুগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, এভাবে এসে এভাবে একটা ফুল দিবে, IL, হ্যাঁ আই দিবে LBJ, বা তোমরা যে যে মিনিং করো। তো আশা করি এই নাটকটা আমরা করতে পারবি। ইসুফ কি বলে এখন? আব্দুল্লাহ দেখে আসে আমরা নাটকটা করি, ঠিক আছে? এই তো মেয়েটা চলে আসছে, ওটা মেয়েটার মা পিছনে, ঠিক আছে? আমাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে মেয়েটা, আর এটা হচ্ছে মেয়েটার মা। এখন আমাদের অভিনয় শুরু হয়ে যাবে, তোমরা শুধু নাটকটা দেখবা, এটা মোবাইল হিসাবে নাও তুমি, অসুবিধা নাই। এখন আমরা আচ্ছা, এটা দিয়ে কথা বলার সমস্যা নাই, এটা অভিনয় তো তোমরা মাইন্ড করিও না কেমন, এটা জাস্ট সবাই মিলে এটা এনজয় করার জন্য, পড়াটা মনে থাকবে আরও বেশি। এখন তার সাথে আমি কথা বলতেছি, হ্যালো হ্যালো, হ্যাঁ তোমার একটা ছবি পাঠাও না। জি পাঠানো হয়েছে। ছবিটা আমি দেখতেছি এখন, তো দেখে আমি যা দেখতেছি সেজন্য আবার কল দিচ্ছি, হ্যালো হ্যালো, তুমি সর্বাধিক তুমি কাটু হতে পারো, মোটা হতে পারো, রং ডং হইতে বেশি, সংসারী বলে স্পেশালি তোমাকে ভালোবাসি। ও তাহলে মেয়েটাকে আমি বলে দিলাম, এটা বলে দেওয়ার পর এবার আমাদের মধ্যে প্রায় সময় কথা হয়, আকর্ষণ বাড়ে, কানেকশন বাড়ে। হ্যাঁ, তো একদিন বললাম যে চলো আমরা মিট করি। আম্মুকে আমাকে পারমিশন দিবে না? তোমার আম্মু থেকে একটু অনুমতি নাও, অনুমতি নিয়ে তারপর মিট করবো আমরা। আম্মু আমি তো একজনের সাথে দেখা করতে চাই। না, এটা তো এভাবে তো যাওয়া যাবে না, এগুলো তো ভালো কাজ না। না আম্মু, আমি ওকে যদি দেখা করতে না পারি আমি মরে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাওয়া। ও তাহলে ঠিক আছে, মা থেকে অনুমতি পাওয়ার পর সে খুশি হয়েছে। এবার আমরা ঠিক আছে আসো আমরা দেখা করি, মিট করি। হ্যাঁ, মিট করে আসছে, মনে করে এটা প্লেট, ঠিক আছে? মিট মানে বুঝছো তো, প্লেট আমরা খাচ্ছি। খাওয়ার সময় আমি একটু খেয়াল করলাম এভাবে, ওরে আমি ছবিতে যা খাটোমোটা দেখছি তার চেয়ে বেশি খাটোমোটা মনে হচ্ছে। তো এটা তো পজিটিভলি বলতে হবে, তুমি সর্বাধিক খাটোমোটা যা হও না কেন, তুমি সুপার কুইন আমার জীবনে। হ্যাঁ, এটা বলার পর সে খুব খুশি হয়ে যাবে, সে আমাকে একটা প্রপোজ করবে। এটা হচ্ছে গল্প, দেখি। হ্যাঁ, এই যে ঠিক আছে, ILB, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো ও আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কো। এই কি অবস্থা, গল্পটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। নাসির কমেন্ট করতেছে কিনা দেখো, তোমাদের কি অবস্থা, কেমন গেল গল্পটা। এরপর আমরা মিউজিক নিয়ে একটা গল্প সাজাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের সাথে যারা আছো ধন্যবাদ। তোমরা যারা আমাকে চিনো এগুলো তো মাইন্ড করবা না, তোমরা ফটোগুলো এনজয় করবা। তাহলে আমরা দেখো মাইটোসিস বিভাজনের কেরিওকাইনেসিস যা ফার্স্টে দেওয়া প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস কথাগুলো নিজেদের মধ্যে গল্পটা রপ্ত করবে ইনশাল্লাহ, জীবনের জন্য মনে থাকবে। এই জায়গায় আমি আর ঝামেলা করলাম না। আমরা চলে যাব হচ্ছে যে মিউসিসের একটা অংশে, সেখানে গিয়ে তোমাদেরকে ক্রসিং ওভারটা বুঝাই দিব। আর যারা FRB 26 আছো তোমাদেরকে বলবো, এগুলো আমরা মুক্ত কিছু ক্লাস নিচ্ছি, এইসব ক্লাসগুলো আমরা তোমাদের প্রাইভেট গ্রুপে যখন প্রোগ্রামটা চলে যাবে তখন শেষের দিকে গিয়ে আমরা এই ক্লাসগুলো আবার নিয়ে দিব তোমাদেরকে, কেমন ইনশাআল্লাহ। তো এখানে যেহেতু আমাদের অডিয়েন্স হিসেবে সবাই আছে, সবাইয়ের জন্য চিন্তা করো ওইভাবে ক্লাসটা সাজিয়ে নিতে হচ্ছে। আর তোমরা FRB 26 যারা আসছো তাদেরকে আমরা শেষের দিকে ক্লাসগুলো আবার নিয়ে দিব। তো মাঝখানে একটু বিজ্ঞাপনটা করে ফেলি, আমরা জেনেক্স অনলাইন কোচিং, তো জেনেক্স অনলাইন কোচিং থেকে আমরা FRB 26 লঞ্চ করেছি। আমরা 8 জন একসাথে মিলে প্রত্যেকটা সাবজেক্ট এখানে আছে। আমাদের প্রোগ্রামগুলো যাদের ভালো লাগে বা তোমরা আমাদের পেজে ঢুকে আমাদের ক্লাসগুলো দেখতে পারো। যদি মনে করো যে বাবু তোমরা আমাদের সাথে গুছিয়ে নিবে তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার ঠিকানা, যারা চট্টগ্রামের লোকাল আছো তারা চকবাজার গুলজার মোড়ে ডাক্তার রিজভী স্যারের মেডিবাস অফিসে এসে তোমরা ভর্তি হতে পারো। আর যারা অনলাইনের মাধ্যমে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের জেনেক্স পেজে গেলে সকল নির্দেশনা পেয়ে যাবা। এবার আমরা চলে আসি আরেকটা স্লটে, সেটা হচ্ছে তোমাদেরকে আজকে আরেকটা স্লট বোঝাবো, সেটা হচ্ছে ক্রসিং ওভার। মেনলি এটুকু বোঝাবো, আজকে আর বেশি যাব না। আর যারা FRB 26 আসো এগুলো আমরা ইনশাআল্লাহ আবার ক্লাসগুলো শেষের দিকে আবার নিয়ে দেবো, ঠিক আছে। কারণ এখানে তোমাদের একেবারে দাড়ি কমা সহ, বললে তোমরাও ধৈর্য ধরে তখন ধরে শুনবা না এটা। এখন আসি আমরা সুন্দর একটা টপিক বোঝাবো, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার, তো ক্রসিং ওভারটা অনেকে কঠিন মনে করে, এটা আসলে খুব ইজি একটা জিনিস ক্রসিং ওভার। ক্রসিং ওভার দিয়ে আজকে আমরা শেষ করব, বেশি বিরক্ত করব না তোমাদের। ক্রসিং ওভার জিনিসটা হচ্ছে বৈশিষ্ট্যের বিনিময় হওয়া। যেমন ধরো ঘটনাটা হচ্ছে 1909 সালে টমাস হান্ট মর্গান নামক এক ভদ্রলোক এই ক্রসিং ওভারটা ভুট্টা উদ্ভিদে আবিষ্কার করেছিলেন। এই জন্য তাকে 1933 সালে নোবেল পুরস্কারও দেওয়া হয়। তো নোবেলের কথাটা জেনে তুমি ধরে নাও যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে না, নাহলে নোবেল তো দিত না। এই ক্রসিং ওভারটা 5টা ধাপে সম্পন্ন হয়। তো খুবই ইজি জিনিস, পরীক্ষা আসে, একদম ইজিলি শিখে তুমি পরীক্ষা আনসার করতে পারবা। এই ক্রসিং ওভারের 5টা ধাপ জিনিসটা কি, মনে করো ভাই এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, কেমন, তাহলে এটা পরস্পর সিস্টার ক্রোমাটিড, আবার এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তাহলে এই দুইটা ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি আসবে। 1 নাম্বার ধাপ যদি কাছাকাছি আসা হয়, 2 নাম্বার ধাপ হচ্ছে পরস্পরের দিকে বেঁকে যাবে। এই যে দেখো বেঁকে যাচ্ছে, তাহলে 2 নাম্বার ধাপ হচ্ছে পরস্পর দিকে বেঁকে যাবে। 3 নাম্বার ধাপ হচ্ছে পরস্পরের দিকে ভেঙে যাবে। ভেঙে মানে একটু এভাবে দেখা, একটু ভেঙে দেখায়, অসুবিধা নাই। এই যে পরস্পর দিকে ভেঙে যাবে। 4 নাম্বার ধাপ হচ্ছে পরস্পর লেগে যাবে। তাহলে এটা পোকা পোকা, সমস্যা নেই, পোকা। দেখো দুইটা ক্রোমোজোম পরস্পরের কাছাকাছি আসবে। এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি এসে বেঁকে গিয়ে ভেঙে গিয়ে
লেগে গেল। লেগে যাওয়ার পর সর্বশেষ পঞ্চম ধাপ হচ্ছে এই দুইটার মধ্যে অংশের বিনিময় হবে। এটা লাল হয়ে গেছে, এটা সাদা হয়ে গেছে, দেখো এটা হচ্ছে ক্রসিং ওভার। তাহলে কয়টা ধাপে লিখব? 5টা ধাপে। পরস্পরের কাছাকাছি এসে উভয়ের একই ক্রোমোজোমের ক্রোমাটিড না, এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এটা তো নন সিস্টার, শুরুতে বলছি আমরা, দুইটা নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি এসে বেঁকে গিয়ে, ভেঙে গিয়ে, লেগে গিয়ে অংশের বিনিময় হলো। এই 5টা ধাপ হচ্ছে কি ক্রসিং ওভার। আমি তোমাদেরকে দেখাই, খুব ইজি জিনিস, এটা অভিনয় করে দেখাবো আজকে তোমাদেরকে। তোমাদের 8টা ছবি দেখায় না, অসুবিধা কি? এটার সাথে আমার একটা স্ক্রিনশট নিতে পারো তোমরা। এর নাচের একটা ছবি তুলে দেওয়া তো, এটার সাথে আপলোড দিতে হবে আজকে একদম ওখান। হ্যাঁ, ঠিক আছে। এখন আসি আমরা তোমাদেরকে ইয়াটা বুঝাই, কি বলে যেগুলো ক্রসিং ওভার। এই যে দেখো পরস্পরের কাছাকাছি আছে, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। তাহলে দুই ক্রোমোজোমের ক্রোমাটিড পরস্পর কাছাকাছি এসে বেঁকে গেল, ভেঙে গেল, লেগে গেল, অংশের বিনিময় হলো। যার ছবিটার দিকে তাকাও তোমরা, দেখো। অর্থাৎ ক্রসিং ওভার 1909 সালে ভুট্টা উদ্ভিদে থমাস হান মর্গান যেটা আবিষ্কার করছিলেন, সে ঘটনাটা কি? সেটা হচ্ছে দুইটি ক্রোমোজোম পরস্পরের কাছাকাছি এসে তাদের নন সিস্টার ক্রোমাটিড বেঁকে গিয়ে, ভেঙে গিয়ে, লেগে গিয়ে অংশের বিনিময় হবে। ঠিক আছে? অর্থাৎ দেখো এটা সাদা হয়ে গেছে, এটা কি কালো হয়ে গেছে, অংশের বিনিময়। এটার নাম হচ্ছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটা গত কোটে জানো মিউসিস, যদিও মিউসিস আজকে আমি ডিটেলস এখানে আলোচনা করবো না। মিউসিস বিভাজন দুই ধরনের, মিউসিস 1 এবং 2। মিউসিস 1-এর প্রোফাইল জোনে 5টা ধাপ আছে, এটা এখানে অন্যদিন আলোচনা করবো, এখানে আলোচনা করবো না আজকে, বেশি বড় হয়ে যাবে। ল্যাপটুটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লুটিন, ডায়াকাইনেসিস। সেখানকার প্যাকাইটিন ধাপের মধ্যে ক্রসিং ওভারটা ঘটে, সেটা তো আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার জিনিসটা এটুকু তোমরা বুঝছো। আমার সাথে মুখোমুখি আবার বলো, পরস্পরের কাছে এসে বেঁকে গিয়ে, ভেঙে গিয়ে, লেগে গিয়ে অংশের বিনিময় হবে। এখন এটা তোমাদেরকে আমি অভিনয় করে দেখাবো। এটা অভিনয় করে দেখার জন্য আমি ডাকতেছি ইউসুফকে। এখন তোমাদেরকে অভিনয় করে, অভিনয় সারা পড়ালেখা হবে না ভাইয়া, পড়ালেখা হতে হবে, অভিনয়, ঠিক আছে না? এই যে দেখো ইউসুফ এখানে দাঁড়াও, দেখা যাচ্ছে আমাদেরকে? জাস্ট ইমেজিন, এটা একটা ক্রোমোজোম, ওটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ক্রোমাটিড বাঙ্গ, হ্যাঁ, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। ইউসুফের উপর দেখাও, হ্যাঁ ক্রোমাটিড। তাহলে এরা দুইটা পরস্পরের সিস্টার ক্রোমাটিড, যেটা শুরুতে বলছিলাম, ওই দুইটা সিস্টার ক্রোমাটিড। কিন্তু আমারটার সাথে ইউসুফেরটা তুলনা করলে কিন্তু নন সিস্টার ক্রোমাটিড। কেমন ইউসুফ? একটা দিকে এবার দেখো, তাহলে আমরা কাজ করি। প্রথম ধাপ দেখো, আমরা এরকম ছিলাম, তুমি আর একটু দূরে যাও, এরকম ছিলাম। এখন আমরা পরস্পরের কাছাকাছি আসবো, কাছাকাছি আসো, ধাপ নাম্বার 1। ঠিক আছে? এবার এই দেখো নন সিস্টার ক্রোমাটিড বাঁকাও, বাঁকাইলাম। ধাপ নাম্বার 2, বাঁকানোর পর আরও ভেঙে ফেলো, আরও বাঙ্গাইলাম। ধাপ নাম্বার 3, এবার পরস্পর লেগে গেল, লাগাই দিলাম। ধাপ নাম্বার কি বলো? 4। এবার সবাই খেয়াল করবা, আমরা এটা এখানে ম্যাজিক দেখাবো। ঠিক আছে? এসব ধরো, হ্যাঁ দেখাবো, দেখো অংশের বিনিময় করে দেবে এখন। এসব দেখা আমার কাছে নিয়ে, এই যে দেখো অংশের বিনিময় হয়ে গেছে কিনা দেখো। তাহলে এখন ক্রসিং ওভার ঘটে গেছে, এটা সবুজ হয়ে গেছে, এটা কি হয়ে গেছে? লাল। তাহলে পরস্পরের কাছাকাছি এসে বেঁকে গিয়ে, ভেঙে গিয়ে, লেগে গিয়ে অংশের বিনিময় হলো। থ্যাংক ইউ। ঠিক আছে ইউসুফ, থ্যাংক ইউ তোমাকে। ঠিক আছে নাদুল্লাহ? তাহলে আমরা ক্রসিং ওভারটা তোমাদের বুঝাইলাম। ক্রসিং ওভার এই টেকনিকটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাও। এভাবে যে বুঝাইলাম তোমাদেরকে, এটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও। নাসির কমেন্টে কি বলে দেখো একটু, হ্যাঁ তোমরা। বুঝিনি, ক্লোজ আপ, ও আচ্ছা আচ্ছা।
তো মাশাআল্লাহ তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগা, কারণ এই গল্পগুলো আমি বসে বসে বানাই, নিজে ক্রিয়েট করি, তো এগুলো তোমাদের জন্য আমি দেখাই। তাহলে আমি আজকে আসলে তোমাদের দুইটা গল্প দেখাতে চেয়েছি, একেবারে খুঁজবে একদম পুরোটা এভাবে শেষ করি নাই, কারণ তোমরা এত বড় দীর্ঘ লাইভ করতে বিরক্ত লাগবে। কিন্তু আমরা একেবারে আমাদের এসএসসি 26 ব্যাচের এফআরবি প্রোগ্রাম যেটা চলতেছে, তাদের যখন একেবারে মোট প্রাইভেট গ্রুপে নিয়ে যাব, এই ক্লাসগুলো আমরা আবার দেবো ইনশাআল্লাহ, তোমরা ভয় পেও না। তাহলে আবার একটু বলি, জেনেক্স অনলাইন কোচিং আমরা 8 জন মিলে প্রোগ্রামটা নামিয়েছি। এখানে আমরা এফআরবি 26 রিভাইজ দেওয়ার জন্য দিচ্ছি। এফআরবি 26-এর মূল ক্লাসগুলো যখন মূল গ্রুপে হবে, তখন ক্লাসগুলো হবে প্রথমে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব, তারপর বেসিক বোঝাবো, তারপর কোন প্রশ্ন উত্তর কীভাবে করতে হয়, উদ্দীপকের সাথে কীভাবে মিলাতে হয়, সেগুলো তোমাদেরকে বলবো। আজকে আমি জাস্ট তোমাদেরকে দুটো টেকনিক দেখালাম। আমার কাছে যারা পড়ো নিশ্চয়ই জানো, আমি একটু টেকনিক্যালি বা গুছিয়ে পড়াই, এটা অনেকের ভালো লাগে। যাদের ভালো লাগে তোমরা আমাদের এফআরবি 26-এর যুক্ত হবা। আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, তারা অবশ্যই আমাদের পেজটা লাইক দিবা, ফলো দিবা, যেগুলো দেয় আর কি, শেয়ার দিবা, মেনশন দিবা, যাতে প্ল্যাটফর্মটা অনেক দূর যায়। এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যেতে পারি ইনশাআল্লাহ। সেটা তোমাদের সহযোগিতা ছাড়া অসম্ভব। তাহলে আজকে আমি ক্রসিং ওভার এবং মাইটোসিসের 5টা ধাপ তোমাদেরকে দেখালাম। নাসির কি বলো, আমরা আস্তে আস্তে কি বিদায়ের দিকে চলে যাবো নাকি? বেশি বিরক্ত না করি, কারণ তোমরা 7:30 থেকে শাহিনের ইংলিশ ক্লাসও করছো, তো আমার ক্লাসটাও ছিল আজকে। এইভাবে আমরা আরও কিছুদিন উন্মুক্ত ক্লাস চালাবো। তোমরা যারা আমাদের ক্লাস পছন্দ করো, তারা আমাদের এফআরবি 26-এ ভর্তি হয়ে যাবা ইনশাআল্লাহ। সেখানে গিয়ে তোমাদের সাথে আরও গুছিয়ে সুন্দর করে দেখা হবে। এখন যারা এতক্ষণ ধরে আমার ক্লাসে ছিল, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আস্তে আস্তে বিদায়ের দিকে যাব। তো যথারীতি বিদায়ের আগে একটা গান গেয়ে যাই, কারণ তোমাদের সাথে আমি এনজয় করি। এটা গানটা তোমাদের গাই, কোনটা গাইবো? বেশি গান তো পারি না। আচ্ছা, আজকে ভালো আছে, ভালো থেকেও গাই, অনেকদিন পর। আচ্ছা, গানটা গাই তাইলে কেমন দেখি। ভালো আসি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আসি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোড়ে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এতক্ষণ ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ক্লাসে। জেনেক্সের সাথে থাকবা। আসসালামু আলাইকুম, টাটা, বাবাই।